হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে পরশোর টেস্ট পেপার ক্লাস দিচ্ছি, এই বইটা বের করো এবং চলে এসো পেজ নাম্বার তোমাদের 391 পেজের যে তুমি সেটটা করিয়েছিলাম। 391 পেজের আমরা এমসিকিউ এসিকিউ অঙ্কগুলো করে দিয়েছি। আজকে 392 পেজের যে বড় প্রশ্নগুলো করাবো তোমাদের 5 থেকে শুরু। এটা হচ্ছে আমাদের সেট 5 পার্ট 2 ক্লাস। সেট 5 পার্ট 2 ক্লাস, ওকে। তো দেখো আমাদের বড় প্রশ্নগুলো 5-এর 1 নাম্বার যে প্রশ্নটা আছে আমরা দেখে নেব প্রশ্নটা, কিন্তু 5-এর 1-এর প্রশ্নটা কিন্তু বই থেকে আছে। আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলি করাবো, কিন্তু 10-এর দাগের এবং 15 দাগের অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো। সে বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও করাবো। কিন্তু 5-এর যে অঙ্কগুলো আছে দেখো, এটা তোমরা বই থেকে পাবা। এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা পেজ নাম্বার 45 পাতার, দেখবা যে প্রয়োগ 33 নাম্বার যে প্রয়োগটা আছে সেই অঙ্কটাই আছে। 5-এর 2 নাম্বার অঙ্কটা বই থেকেই আছে। এই অঙ্কের জন্য তোমরা চলে যাবা পেজ নাম্বার 113 পেজে, দেখবা 14 নাম্বার যে অঙ্কটা আছে একই অঙ্ক আছে, ঠিক আছে। 6-এর 1 নাম্বার অঙ্কটাও বই থেকে পেয়ে যাবে তোমরা। 6-এর 2 নাম্বারটা এটা কিন্তু বই থেকে মিলেনি অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের করিয়ে দেবো। চলো বইয়ের বাইরের অঙ্ক আছে সেগুলো তোমাদের আমি করাবো। চলো আমি দেখাচ্ছি 6-এর 2 নাম্বার অঙ্কটা। আমাদের সমাধান আছে 6-এর 2 নাম্বার। দেখো আমাদের ক্লাসের অঙ্ক আমরা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসের অঙ্ক তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে এখানে দেখো আমাদের যে সমাধানটা আছে x+3 আছে আর x-3 আছে। 6 ইন্টু x-3 বাই x+3 সমান সমান 5। আচ্ছা দেখো আমরা কি করব, এখানে না একটা বুদ্ধি করি আমরা এখানে ধরে নিচ্ছি, এদিকে লিখি, ধরি এই যে x+3 বা x-3 এটাকে আমি a ধরে নিচ্ছি, তাই তো। আচ্ছা এটা যদি a ধরে নিই, তাহলে দেখো এটাকে যদি আমরা উল্টে লিখি 1/, করে লিখি, এই যে 1/, করে নিলাম। 1/x+3 আর x-3 এর মানটা কিন্তু দেখো এদিকে 1/, করেছি তো একেও 1/, করে নাও। আর এটাকে যে সরল করো, এই যে এটা নিচেরটা কিন্তু উপরে উঠে যাবে, উল্টে যাবে, এটা মানে x-3/x+3 হয়ে যাবে। এটা যে 1/, আছে বলে উল্টে যাবে, আর এই যে এটা আমাদের 1/a। তাহলে দেখো এর মানটা পেলাম a আর এর মানটা পেলাম 1/a। এই যে দুটো মান এখানে আছে, এটা আর এটা, যে দুটো মান কিন্তু আমরা বের করে নিলাম। চলো এখানে আমরা পুট করে দেবো। তাহলে এর মানটা a, এটা হচ্ছে 6 ইন্টু, দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1/a বের করেছে, এই যে দেখো এটাই কিন্তু এটা আছে, এটা আমাদের 1/a, এদিকে হচ্ছে 5। আচ্ছা তোমরা এক কাজ করো, a দিয়ে গুণ করে দাও, a দিয়ে গুণ করলে এটা a² পাবা, আর a কেটে যাবে, তাহলে 6 আর এখানে 5a হয়ে যাবে। a দিয়ে গুণ করে এটা পেয়েছি। তোমরা চাইলে ভগ্নাংশে যোগ বিয়োগ করু, বর্গমূল করে এটা আনতে পারো। তাহলে a², 5a, এটা -5a হবে, +6 = 0। এবার আমরা মিডল টার্ম করব। তো দেখো এখানে a² মাইনাস, আচ্ছা এখানে ভেঙে যদি নিই আমরা, দেখো কত ভাঙবে এটা, এটা আমরা 3 + 2 এভাবে ভেঙে নিতে পারবো। এখানে a, দেখো মিডল টার্ম যেটা নিয়মটা, এই যে 6 আর এখানে 1 আছে না, 6 আর 1 গুণ করে 6 × 6। এবার মধ্যেরটা এমনভাবে লিখতে হবে, এদের যোগ বিয়োগ করে তো 5 আনতেই হবে, এবং গুণ করে জন্য এই যে 6 আর 1 গুণ করে 6 × 6, দেখো 3 দিয়ে 6 গুণ করে এটা আসবে, যেটা হবে গুণ করে এখানে, আর যোগ বিয়োগ করে মধ্যেটা নিয়ে আসতে হবে। একেই বলা হয় মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম পদ্ধতি। a² মাইনাস এটা 3a মাইনাস 2a প্লাস 6 = 0। কমন নাও দুটো, a কমন, a -3, এখানে -2 কমন নিলে পরে এটা a -3 পেয়ে যাবা। এই যে 2 দিয়ে ভাগ, দেখো মাইনাস প্লাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাসটা এই যে মাইনাস কমন নিয়েছে এখানে, মাইনাস প্লাসে মাইনাস, আর 2 3 6। আচ্ছা এখানে a -3 আর a -2, দেখো এভাবে আমাদের ফ্যাক্টরটা হয়ে যাবে। এবার হয় a -3 = 0, আর অথবা a -2 = 0। তাহলে এখান থেকে আমরা a = 3 পেয়ে যাব। আচ্ছা এর মানটা আমরা যে পেয়েছিলাম, ধরে নিয়েছিলাম x+3 বাই x-3, মানে বসিয়ে দেবো।
3/x - 3 সমান সমান 3। বর্গমূল করো, এটা 3x, এটা 3 3 9, আর এটা x + 3 পেয়ে যাবা। এক্সগুলো একদিকে করো, 3x - x 3, এটা -9 এদিকে +9 হবে, এটা 2x পেয়ে যাবা। এটা দেখো, এটা 12 পাবা যোগ করে, 2 × 12, তাহলে এখানে x সমান সমান দেখো আমরা কত পাবো, এটা 6 পেয়ে যাবো। তাহলে এই যে x এর মান একটা পেলাম 6 এখান থেকে। এবার এখান থেকে লক্ষ্য করো, এখানে যদি আমরা এর মানটা বের করি, এই সমানটা 2 পাবা, এই হচ্ছে x + 3 আর x - 3 বসিয়ে দিলাম মানটা। বর্গমূল করে 2x - 6 x + 3, দেখো এক্সটা এদিকে বিয়োগ হয়ে গেলে x পেয়ে যাবা, আর এটা -6টা এদিকে 6 হয়ে যাবে, 3 আর 6 যোগ করে তোমরা 9 পেয়ে যাবা। দেখো x এর মান আমরা দুটো পেয়ে গেলাম, তাহলে x সমান সমান 6,9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো 7-এর প্রশ্নগুলো, 7-এর 1 নম্বর, এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা। দেখো তোমরা চলে যাবা পেজ নাম্বার 196 পেজে, দেখো 7-এর 1 নম্বর অঙ্কটা আছে। তারপরে 7-এর 2 নম্বর অঙ্কটা, 7-এর 2 নম্বর অঙ্কটাও তোমরা কিন্তু বই থেকেই পাবা। 8-এর দাগের দেখো, 8-এর 1 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু বই থেকে পাবা। 8-এর 2 নম্বরটা, এগুলো বই থেকে পেয়ে যাবা। এগুলো তোমাদের সহজই অঙ্ক আছে, তোমরা পারবা। বইয়ের অঙ্কগুলো তোমাদের যেগুলো ভালো ভালো অঙ্ক এবং সহজ আছে, তোমরা করতে পারবা, আমিও ছেড়ে দিচ্ছি। যদি বইয়ের অঙ্ক প্রয়োজন পড়ে, তোমরা আমার চ্যানেলে চলে যাবা প্লে লিস্টে, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আমি। সেখান থেকে বইয়ের অঙ্ক প্রচুর তোমাদের দিয়েছি, বই থেকে অনেক উপপাদ্য অঙ্ক দেওয়া হয়েছে। যে 9 দাগের যে উপপাদ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা, আমার চ্যানেলে দেওয়া আছে। আমি 10-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু আমি করাবো। তো 10-এর দাগের দেখো, এই যে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, প্রমাণ করো। দেখো ভালো একটা প্রশ্ন আছে, তো ছবি এঁকে আমি তোমাদের প্রশ্নটা বোঝাবো। আমাদের এখানে বৃত্তস্থ চতুর্ভুজ উল্লেখ করেছে, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজের ছবি তৈরি করতে হবে। 10-এর 1 নম্বরটা, এই যে আমাদের একটি বৃত্ত। আচ্ছা, এখানে বৃত্তস্থ আছে, কেন্দ্র আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ও কেন্দ্র। বৃত্তস্থ চতুর্ভুজ দেখো, আমি বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এ বি সি ডি, তাহলে এ বি সি ডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করা হচ্ছে। ধরো আমি বিসি বাহুকে বাড়িয়ে দিলাম, এই যে এটা আমরা ই অবধি বাড়ালাম। তাহলে এই যে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা পাওয়া যাবে না, এই যে আমাদের ডিসিই, এই বহিস্থ কোণটি বলেছি অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। মানে আমাদের যে প্রমাণ করতে বলেছে, এই কোণের সঙ্গে এই কোণটার সমান প্রমাণ দেখাতে হবে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কোণ ডিসিই সমান সমান কোণ, এই যে কোণ বিএডি, কোণ বিএডি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রমাণ দেখাতে হবে। দেখো প্রমাণটা আমরা খুব সহজে দেখিয়ে দিতে পারবো। এবার দেখো, যেহেতু এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারবো কোণ, এই কোণটা হচ্ছে আমাদের কোণ বিএডি, বিএডি, বিএডি প্লাস, আর এই কোণটা হচ্ছে বিসিডি, বিসিডি। এই দুটি কোণের সমষ্টি তোমরা পাবা 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে ধরো 1 নং নাম দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, এই যে বিই সরলরেখাংশের উপর সিডি যে দণ্ডায়মান আছে, তাহলে এই দুটো কোণ, মানে এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা এখানে এই যে বিসিডি প্লাস আর ডিসিই, কোণ ডিসিই, এদের যোগফল কিন্তু আমরা পাবো 180 ডিগ্রি। কারণ যেটা আমি কারণটা বললাম, তোমরা কিন্তু কারণটা লিখে লিখে করবা, ঠিক আছে?
এই যে প্রথমে 1 নম্বরটা পেলাম, এটা কারণটা লিখবা, যেহেতু এবিসিডি বিস্তৃত চতুর্ভুজ তার জন্য এটা তোমরা দেখাবা। আর এই যে কারণটা লিখলাম তোমরা লিখবা যেহেতু দিয়ে, যে বিসি সরলরেখাংশের পর সিডি দণ্ডায়মান তার জন্য তোমরা এটা লিখে দিবা। ওকে, এই দুটো করে সমষ্টি 180 ডিগ্রি, একে 2 নং নাম দিয়ে দাও। এখন দেখো 1 ও 2 থেকে এদেরও সমষ্টি 180 ডিগ্রি, এদেরও সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই যে বামপক্ষ কোণগুলো এরা সমান আমরা করতে পারবো। তা আমরা লিখতে পারবো কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান কোণ বিসিডি প্লাস কোণ ডিসি, তাই তো? যেহেতু যোগফলে 180 ডিগ্রি আছে বলে এই যে এটা সমান আমরা লিখতে পারলাম। এখানে দেখো কোণ বিসিডি ওই দিকে আছে বলে কেটে দাও, তাহলে কোণ বিএডি সমান সমান কোণ ডিসি। তো এটা কিন্তু আমাদের প্রমাণ দেখাতে বলেছিল। এই যে দেখো আমি কোণটা আগে ধরো ডিসি আগে লিখে দিলাম, ডিসি সমান সমান কোণ বিএডি, তাই তো? দেখো প্রমাণটা কিন্তু আমাদের চলে আসলো। তো খুব সহজে প্রমাণটা চলে আসবে, তোমরা এখানে প্রমাণ করার পর লিখে দিবা প্রুফড, প্রমাণিত। এরপরে দেখো চলে আসবো আমরা 10-এর দাগের 2 নম্বর অঙ্কটা। 10-এর দাগের 2 এর প্রশ্নটা করাবো। 10-এর 2 নম্বর, চলো কি বলছে প্রশ্নটা দেখো। একটি বৃত্তের এবি ও সিডি দুটি যে বিএ ও ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোণ পিসিবি সমান সমান কোণ পিএডি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো আমি প্রমাণটা দেখাচ্ছি, তার আগে ছবিটা তোমাদের তৈরি করে দেখাই। তো আমাদের একটি বৃত্তের ছবি আঁকবো। এই যে আমাদের একটি বৃত্ত, এখানে বৃত্তি দুটি যে বলেছে, একটা এ বি যে বলেছে আর একটা যে বলেছে এখানে সিডি যে বলেছে। তো দেখো আমি এ বি জে আর সিডি জে তৈরি করছি। ওকে, দেখো এ বি যেটা আমি এভাবে তৈরি করছি, এই যে এ বি জে আমাদের এ বি একটি জে, আর একটা সিডি যে বলেছে না, সিডি যেটা আমরা এভাবে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের সিডি জে, এটা হচ্ছে আমাদের সি ডি জে। এবার এই দেখো এই যে বিএ কে আর ডিসি কে বাড়ানো হয়েছে, বাড়িয়ে দেখো পি বিন্দুতে ছেদ করবে। তো চলো এটাকে যদি আমরা বাড়াই, তাহলে এইদিকে দেখো, এইদিকে বাড়ালে ছবিটা এইভাবে করি, এটাকে এইভাবে বর্ধিত হবে আর এটা এইভাবে বর্ধিত হবে। এই যে দেখো, তাহলে কোন একটি বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে আমাদের পি বিন্দু বলে দিয়েছে এই যে বিন্দুটা, তাই তো? এই যে ডিসি কে আর বিএ কে বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করে, যেটা কিন্তু প্রশ্নে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে পিসিবি দেখো পিসিবি, তাহলে আমাদের এখানে যোগ করতে হচ্ছে। দেখো এই যে কোণটার জন্য আমাদের দেখো বিসি যোগ করতে হচ্ছে, যেভাবে প্রশ্ন বলবে সেভাবে ছবি তৈরি হবে। তাহলে আমরা এই যে সিবি যোগ করে দিলাম, তাহলে এই যে পিসিবি এই কোণটার সঙ্গে সমান দেখাতে বলেছে পিএডি, এই যে পিএডি, তাহলে আমাদের এডি যোগ করতে হবে। দেখো এখানে এডি যোগ করলে এই যে আমাদের এ আছে, তাহলে এই যে পিএডি মানে এই কোণটা, এই দুটো কোণ আমাদের দেখো, এই দুটো কোণ আমাদের সমান প্রমাণ দেখাতে বলেছে, তাই তো? আমাদের যেটা প্রমাণ করতে বলেছে পিসিবি সমান সমান পিএডি, কোণ পিএডি, এই দুটো কোণকে সমান আমরা প্রমাণ করে দেখাবো। দেখো ভালো একটা প্রমাণ আছে, চলো আমরা প্রমাণটা দেখো কিভাবে দেখাচ্ছি। লক্ষ্য করে এখানে আমরা এই যে বিসিডি, দেখো বিসিডি এই কোণটা, এই যে বিসিডি কোণ বিসিডি, এটা সমান সমান পেয়ে যাবো আমরা বিসিডি সমান সমান পাবো বিএডি মানে এই কোণটা এই কোণটা সমান হবে, এটা হচ্ছে বিএডি ঠিক আছে? এই দুটো কোণ সমান, এই দুটো কোণকে কেন সমান বলবো তোমাদের আমি এখানে বুঝাবো। দেখো একই বৃত্তাংশস্থ কোণ, দেখো এই বৃত্তচাপের উপরে অবস্থিত, এই যে বিডি বৃত্তচাপটা আছে, এই বিডি বৃত্তচাপের উপর অবস্থিত আমাদের বিসিডি কোণটা আছে আর বিএডি কোণটা আছে। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ কি হয়, সমান হয়ে যায়, এরা দুজন সমান হবে। তোমরা কিন্তু কারণটা লিখে দিবা, লিখবা যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ সমান তার জন্য এই দুটো কোণ সমান হবে। আচ্ছা এবার আমরা দেখো, এবার কি দেখাবো আমরা, এই যে পিসিবি, দেখো আমরা এখানে লিখবো এই যে কোণ পিসিবি
তাই তো? এই কোণটা দেখো, যে কোণটা আমাদের প্রমাণ দেখাতে বলেছে, পিসিবি কোণটাকে নিলাম। তাহলে পিসিবি কোণটা দেখো তো, এই দুটো কোণ মিলে দেখো পিডিটা কিন্তু এক সরলরেখাংশ, যেটা সিবি দণ্ডায়মান। তাহলে এই দুটো কোণ নিয়ে আমাদের 180 ডিগ্রি। তাহলে পিসিবি কোণটা হবে 180 ডিগ্রি থেকে আমরা এই যে বিসিডিটা বিয়োগ করব, বিসিডি, তাই তো? এটা আমরা কিন্তু করতে পারবো। দুটো কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে একটা কোণ হবে, ঠিক আছে, 180 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করলে আমরা পাবো পিসিবি কোণটা। তোমরা এখানে কারণটা বলে দিবা যে পিডি সরলরেখাংশের পর সিবি দণ্ডায়মান হওয়ার জন্য এটা তোমরা করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখান থেকে কার মানটা বের করে নিব, আমরা এখান থেকে এই যে বিসিডি মানটা বের করে নিই। তাহলে এটা এইদিকে নিয়ে চলে আসলাম, কোণ বিসিডি সমান সমান আমরা এটা দেখো এই যে 180 ডিগ্রি মাইনাস কোণ পিসিবি, পিসিবি করে দিলাম আর 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার এদিকে চলে এসো, দেখো এই যে পিবি সরলরেখাংশের উপর এডি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমি এভাবে দেখিয়ে দিচ্ছি যে পিএ, পিএবি, পিএবি না পিএডি হবে এটা, এই যে পিএডি প্লাস আর এটা বিএডি, কোণ বিএডি, এদের সমষ্টি হবে কত 180 ডিগ্রি, যেটা তুমি এইভাবে দেখাতে পারতে এটাকে। ওকে, আর এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বিসিডির মানটা সহজে বেরিয়ে আসতো। তো যাই হোক, তাহলে আমরা এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখালাম, কারণটা বলে দিবা, পিবির সরলরেখাংশের উপর এডি দণ্ডায়মান হওয়ার জন্য এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিএডির মানটা বের করে নিই। এই যে বিএডি আমরা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস কোণ পিএডি, পিএডি, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম, তাই তো? এবার দেখো আমরা কি জানি, যেহেতু এই দুটো কোণ সমান আমরা জানি, এই যে এখানে এই যে বিসিডি আর বিএডি, বিসিডি সমান সমান কোণ বিএডি, তাই তো? তাহলে এই যে আমাদের বিসিডির মানটা এই যে 1 নং থেকে বসিয়ে দেব। তাহলে বিসিডির মানটা আমাদের কত, 180 ডিগ্রি মাইনাস কত পেয়েছি দেখো, 180 ডিগ্রি মাইনাস পিসিবি পেয়েছি, পিসিবি, আর বিএডির মানটা যে বের করেছি 2 নঙে, তাহলে এখানে আমরা লিখে দেবো 180 ডিগ্রি মাইনাস কোণ পিএডি। দেখো, তাহলে এদিকে এই দেখো 180 ডিগ্রি কেটে দাও, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের কোণ পিসিবি সমান সমান কোণ পিএডি পেয়ে গেলাম। দেখো, এটা এত প্রমাণ করতে বলেছিল, যে প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে, মানে এই দুটো কোণের এই যে এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা আমাদের সমান যে প্রমাণ দেখাতে বলেছিল আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত, প্রুভড। চলো পরের অঙ্ক আমরা চলে আসবো, পরের পেজে চলে আসবো। দেখো 193 পেজে চলে এসো। এবার 12 দাগের অঙ্কগুলো তোমাদের দেখাবো। 11 দাগের অঙ্কগুলো তো সম্পাদ্য আছে, সেই অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা কমন, এবং সম্পাদের অঙ্ক কোনো সমস্যা হবে না, সম্পাদ্য অঙ্ক তোমরা অনেকে করতে পারবা। যদি কোনো সমস্যা হয়, সম্পাদ্য অঙ্ক যদি না পারো, তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবা। তাহলে এখানে দেখো 12 এর যে প্রশ্নগুলো আছে, 12 এর 1 নম্বরটা নিয়ে নেব। চলো 12 এর 1 প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব। এর বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান আমাদের বের করতে বলেছে। সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ থাকে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এটা সমকোণ, এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, ধরো আমি এটাকে ধরে নিলাম এটা আলফা, আর এই সূক্ষ্মকোণটাকে ধরে নিলাম বিটা। তাহলে আমরা জানি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের সমষ্টি 90 ডিগ্রি হবে, এরা দুজনে মিলে 90 ডিগ্রি, মানে আলফা প্লাস বিটা আমরা কত পেয়ে যাব, আলফা প্লাস বিটা আমরা পেয়ে যাব এই যে 90 ডিগ্রি, তাই তো? এবার এই দুটি কোণের অন্তর বলে দিয়েছে, সেই সূক্ষ্মকোণ দুটির, এই দুটো তো সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ দুটির অন্তর আমাদের বলেছে কত, এই যে π/5। আচ্ছা, তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো এই যে π/5 মানটা কত। পায়ের মান তোমরা জানো 180 ডিগ্রি বসাবা, আর নিচে 5, 5 দিয়ে কাটাকাটি করলে তোমরা এটা পেয়ে যাবা 5 × 3 = 15, 5 × 6 = 30। তাহলে π/5 এর মানটা কত পেয়ে যাচ্ছ, 36 ডিগ্রি। তাহলে এখানে আমি ষষ্ঠিক মানে বের করলাম, যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতেই বের করতে বলেছে। ওকে, আচ্ছা এখানে অপনয়ন করেন, এটা কেটে যাবে, এটা 2 আলফা, আর 90 আর 36 যোগ করে পেয়ে যাবে 126 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করো,
এটা পেয়ে যাবে তোমরা 63°। তাহলে একটা কোণ আমরা পেয়ে গেলাম 63°। এটাকে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে এক থেকে দেখো আলফার জায়গায় আমরা বসিয়ে দেবো 63° প্লাস বিটা, এদিকে আছে 90°। তাহলে এখান থেকে বিটার মানটা হয়ে যাবে 90° মাইনাস 63°। তাহলে বিটা কত পেয়ে যাবে? 90° থেকে 63° বিয়োগ করো, এটা পেয়ে যাবে 27°। তাহলে দেখো আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান, সূক্ষ্ম কোণ দুটির মান যে আমাদের বের করতে বলেছিল, আমরা কত পেলাম? একটা পেয়ে গেলাম 63°, সেটা ডিগ্রিটা ভালো করে দিবা, আর একটা পেয়ে গেলাম আমরা 27°। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, তো 12-এর 2 নম্বরটা, এটা কিন্তু বই থেকে তোমরা পেয়ে যাবা, এটা বইয়ের অঙ্ক আছে। আমরা চলে আসবো 12-এর 3 নম্বর। 12-এর 3-এর প্রশ্নটা দেখো, এখানে আছে আমাদের 2 sin স্কোয়ার 63° প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার আছে 27°। দেখো এখানে তোমাদের জানতে হবে 63° আর 27° যোগ করলে তোমরা কিন্তু 90° পেয়ে যাবা। তাহলে আমরা 27° জায়গায় লিখতে পারবো 90° মাইনাস 63°। আর 90 থেকে 63 বিয়োগ করে তোমরা 27° পাবা। আর নিচে আছে 3 cos স্কোয়ার 17° মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73° আছে। তো 73° আর 17° যোগ করে 90° পাবা। তাহলে এখানে 73° জায়গায় লিখবো 90° মাইনাস 17° লিখে দিলাম আমরা, কারণ 90 থেকে 17° বিয়োগ করলে তোমরা কত পেয়ে যাবা? তোমরা পেয়ে যাবা এই যেখানে 73° দেওয়া আছে, 73° কিন্তু পেয়ে যাবা। তাহলে এখানে এবার পুরো কোণের সূত্র আমরা লাগাবো, 2 sin স্কোয়ার 63° প্লাস 1, আর এটা দেখো 2 sin 90° মানে থিটা, এটা cos থিটা চলে আসবে, cos মানে cos স্কোয়ার 63° পেয়ে যাবা। আর নিচে 3 cos স্কোয়ার 17° মাইনাস 2 প্লাস, আর এখানে 3 দেখো যে cos 90° মাইনাস থিটা, এটা বাবা সাইন, তাহলে আমরা পেয়ে যাবো সাইন 17°। এই যে দেখো, ওকে। আর স্কোয়ার আছে, cos স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিতে হবে। এখন দেখো এই যে এটা আর এটা আমরা এক জায়গায় করে 2 কমন নিয়ে নিচ্ছি, আমরা লিখবো সাইন স্কোয়ার 63° প্লাস হয়ে যাবে cos স্কোয়ার 63°, আর প্লাস 1 আছে, 1 বসিয়ে দিলাম। আর নিচে দেখো এই যে এটাকে এক জায়গায় করি, 3 কমন নিয়ে নিচ্ছি, সাইনটাকে আগে লিখছি আমরা, সাইন স্কোয়ার 17° প্লাস হয়ে যাবে cos স্কোয়ার 17° মাইনাস 2টা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো এই যে সাইন স্কোয়ার cos স্কোয়ার কোনটা একই আছে, এদের সমষ্টি 1 হবে, তার সূত্র আছে আমাদের, এটা 1 ছিল, বসিয়ে দিলাম। একইভাবে এটা তোমরা দেখো 1 পেয়ে যাবা, কোনটা একই আছে, 1 মাইনাস 2, তাহলে 2 1 2 প্লাস 1, আর এখানে 3 1 3 মাইনাস 2, উপরে আমাদের 3 আসবে আর নিচে বিয়োগ করে 1, তাহলে এটা দেখো আমরা 3 পেয়ে যাব, তাই তো? অ্যান্সারটা কিন্তু আমাদের 3। আচ্ছা এবার চলে এসো আমাদের 12-এর 3 মধ্যে করলাম 13 দাগের অঙ্কগুলো। 13-এর এই যে 1 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবা। তোমরা বইতে চলে যাবা পেজ নাম্বার 324 পেজে, তোমরা দেখবা যে প্রয়োগ 12 নম্বর যে প্রয়োগটা আছে সেই অঙ্কটা কিন্তু আছে। এটা আমরা 13-এর 2 নম্বর অঙ্কটা করাবো। দেখো 13-এর 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে আমরা দেখে নেব। এখানে 13-এর 2 বলছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় যে কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণটা 30° থেকে 60° হলো, চিমনির উচ্চতা কত? প্রশ্নটা এখানে আমরা বুঝবো ছবি এঁকে। দেখো এই যে আমাদের চিমনির উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভূমি, এইদিকে আমাদের দেখো চিমনির উচ্চতা আমি এ বি নিলাম। তাহলে কোনো একটি বিন্দু আছে, দেখো কোনো একটি বিন্দু এখানে আমি সি বিন্দু নিলাম, এটা তাই তো? তাহলে এই যে দেখো সি বিন্দু থেকে চিমনির দিকে এগিয়ে আসছে, কোথায় আসছে? ধরো এখানে আসলো আমাদের ডি বিন্দুতে আসলো, তাহলে
প্রথমে যে দেখো কোণটা ছিল, প্রথমে কোণটা কিন্তু 30 ডিগ্রি, প্রথমে কোণটা এখানে বলেছে যে এই সি বিন্দুতে কোণটা ছিল 30 ডিগ্রি, যে উন্নতি কোণটা, সে 30 ডিগ্রি থেকে চিমনির দিকে এগিয়ে আসলে কোণটা কত হয়ে যায়, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। মানে এখানে আমাদের চলে আসবে উন্নতি কোণটা এই জায়গায়, দেখো 60 ডিগ্রি। কতটা এগিয়ে এসেছে, এখানে সি থেকে ডি বিন্দুতে এসেছে, এই যে সিডি যে দৈর্ঘ্যটা এখানে বলে দিয়েছে 50 মিটার, এটা হচ্ছে আমাদের 50 মিটার। তাহলে আমাদের চিমনির যে উচ্চতা বের করতে বলেছে এবি, এখানে আমাদের এবি দৈর্ঘ্য, চিমনির উচ্চতা আমাদের বের করতে হবে। তো আমরা দেখো প্রথমে কি করব, এই যে এবিডি এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এখানে লম্ব বাই ভূমি নিলাম tan 60 ডিগ্রি। ওকে, তোমরা কিন্তু লিখবা যে সমকোণী ত্রিভুজ কোণ এডিবি সমান সমান 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি। কোণ সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে বিডি, আমরা এখান থেকে বিডির মানটা বের করে নেব। এবি বাই বিডি tan 60 ডিগ্রির মান তোমরা জানতে হবে, এটা হবে √3। তাহলে আমি এটাকে উল্টে নিচ্ছি, দেখো এটা বিডি বাই এবি দেখালাম, এখানে উল্টে নিলাম, যে এটাকে উল্টে নাও, এই যে দেখো। এবার আমরা বিডির মানটা বের করে নিই। বিডির মানটা হবে এবি বাই √3, এবিটা এখানে চলে আসবে, দেখো বিডির মানটা বের করে নিলাম। এখন চলে এসো এবিসি সমকোণী ত্রিভুজ কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রির সাপেক্ষে আমরা আবার লম্ব বাই ভূমি দেখাবো। লম্বটা এবি, ভূমিটা বিসি হবে। এবিসি সমকোণী ত্রিভুজ থেকে এটা লম্ব বাই ভূমিটা হচ্ছে আমাদের বিসি, এটা হবে কোণ 30 ডিগ্রি, মানে tan 30 ডিগ্রি হয়ে যাবে এটা, এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি। তাহলে এখানে এবির মানটা দরকার, এবি থাক, আর এই যে বিসিকে তো লিখতে পারবো আমরা বিডি প্লাস এই যে ডিসি, যেটা আমাদের 50 আছে, আমি এখানে 50 বসিয়ে দিলাম। আর tan 3 ডিগ্রির মান আমরা জানি 1/√3। এবার বিডির মান জানা আছে, বিডির জায়গায় বিডির মানটা আমরা বসিয়ে দেব। বিডির মান হচ্ছে এবি বাই √3 প্লাস এটা 50 সমান 1/√3। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, এবার আমরা কোণাগুণি বর্গগুণ করি। এটা হচ্ছে আমাদের √3ab, এটা একের সঙ্গে গুণ হয়ে এটা আমাদের এবি বাই √3 প্লাস 50 হয়ে যাবে। আচ্ছা, এবিটা কমন নিব, এদিকে নিয়ে আসি আমরা, তাহলে এটা আমরা √3 মাইনাস 1/√3 পেয়ে যাবা ইন্টু এবি কমন নিয়ে নিলাম, আর এদিকে আমাদের 50। আচ্ছা, এখানে আমরা কাজ করি, এটা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারি। এখানে যে √3 লসাগু, এটা আমাদের 3 মাইনাস এটা 1 হয়ে যাবে, এবি 50, 3 থেকে 1 এটা 2 হবে, 2/√3, এটা √3, এখানে আমাদের এবি বসিয়ে দিলাম, এদিকে আমাদের 50, 2 আর এটা কাটাকাটি করতে পারো, এটা 25 পেয়ে যাবা কাটাকাটি করে। এবার কিন্তু এবির মানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে √3টা বর্গগুণ করো 25-এর সঙ্গে, এটা হবে 25√3, ঠিক আছে, 25√3 মিটার, এককটা মিটারে আসবে, এককটা কিন্তু মিটার দেওয়া আছে, এই যে 50 মিটার এগিয়ে এসেছিল। তাহলে দেখো এবি হচ্ছে চিমনির উচ্চতা আমরা পেয়ে গেলাম 25√3 মিটার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমাদের অঙ্কটা সহজভাবে আমরা করে দিয়েছি। আচ্ছা, এবার চলে আসবো আমরা 14 দাগের অঙ্কগুলো। দেখো 14 দাগের 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা, তোমরা চলে যাবা পেজ নাম্বার 227 পেজের, দেখো এটা 11 নম্বর অঙ্কটা আছে। আর 14 2 নম্বর এই অঙ্কটা তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। আমরা করাবো 14 3 নম্বর অঙ্কটা করাবো, এটা বইয়ের বাইরের আছে। দেখো 14 3 নম্বর প্রশ্নটা কি বলছে, আমরা করাবো 14 3 নম্বর। তো এখানে বলছে একটি সমকোণী চৌপলকে বলা হয় আয়তঘন। সেই সমকোণী চৌপলের আকারের বাক্সের একটা বাক্স আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে।
তার ওহার মানে বাক্সের আয়তন আছে 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের বের করতে হবে, অনুপাতে আছে। তো অনুপাত থেকে আমরা দেখো দৈর্ঘ্যটাকে আমরা 3x নেব, 3 থেকে প্রস্থটাকে আমরা 2 থেকে 2x ধরে নিব। আর উচ্চতা আমাদের 1 আছে, তো আমরা এখানে x ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। আয়তন দেওয়া আছে, তাহলে আয়তঘনকের বা সমকোণী চৌপলে যে আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, মাত্রাগুলির গুণফল, এটা হচ্ছে আয়তঘনকের আয়তনের সূত্র। এটাই আমাদের বলে দিয়েছে কত, 384 ঘনসেমি। চলো 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 দিয়ে 6, 24 এটা আসবে, 3 8 24, 2 দিয়ে কাটাকাটি করো, 2 12, 2 4 8। আচ্ছা এক্স 3টা আছে, এখানে এক্স কিউব পেয়ে যাবা। আর এখানে 64কে তোমরা 4-এর কিউব করতে পারবা। তো এক্স সমান পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান, এক্স এর মানটা তোমরা পেয়ে যাবা 4। আচ্ছা এবার এক্স পেয়ে গেলাম, তো আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তো দৈর্ঘ্যটা হবে দেখো 3x ছিল, তো 3 × 4, তো দৈর্ঘ্যটা হবে আমাদের 12। এককটা যদি বলি, এখানে আমাদের এককটা দাঁড়াবে এই যে সেমি দাঁড়াবে, 12 সেমি। আর প্রস্থটা আমাদের ছিল 2x, তার 2 × 4, সেটা যাবে আমাদের 8 সেমি। আর উচ্চতা আমাদের ছিল x সেমি, তাহলে এখানে আমরা 4 সেমি উচ্চতা বলতে পারবো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এবার সেই বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল মানে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সূত্রটা মনে রাখো, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যে সূত্রটা, সেই সূত্রটা হবে 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 12 প্রস্থ 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা 4 আছে, প্লাস আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য হবে, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের আয়তঘনকের বা সমকোণী চৌপলের আকারের বাক্স যে ছিল তার সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। এবার সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা 12 8 এটা 96 পাবা, 8 4 32, আর 12 4 48 বর্গ সেমি। আচ্ছা এগুলো যোগ করবা, এগুলো যদি যোগ করে পাবা 176 পাবা। আর 176 দিয়ে গুণ করে তোমরা পেয়ে যাবা 352 পেয়ে যাবা, 352 বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমাদের হয়ে গেছে, আমরা 14 দাগের অঙ্কগুলো করে দিয়েছি। এবার আমরা চলে আসবো 15 দাগের 1 নম্বর অঙ্কে চলে আসবো আমরা। আমরা চলে আসবো 15 1 নম্বরটা। কি বলেছে দেখো, যে কোনো পদ্ধতিতে তথ্যের গড় মানে গড় বের করতে বলেছে, যৌগিক গড়, যে কোনো পদ্ধতি এখানে প্রয়োগ করতে পারো। আমরা প্রথম পদ্ধতি প্রয়োগ করব, ঠিক আছে, যেটা আমাদের সহজ পদ্ধতি। তো দেখো 15 1 নম্বর। প্রথমে আমরা এই ছক থেকে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করব। পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক বলতে পারো। তো সেই ছকটা তোমরা এভাবে তৈরি করে নিবা। এখানে ঘর কটা হবে, 1 2 3 4 5 মানে 6টা ঘর হবে। এই যে আমাদের একটা বললাম, দুটো, তিনটে, 4টা, 5, এই যে আমাদের 6। আচ্ছা তারপর আমরা এখানে দেখাবো শ্রেণী সীমানাগুলো। শ্রেণী সীমানা এখানে দেখাবো। শ্রেণী সীমানা দেখার পর দেখাবো এখানে পরিসংখ্যা। এখানে লিখবো আমরা পরিসংখ্যাকে আমরা বলবো এফআই হচ্ছে আমাদের পরিসংখ্যার পর দেখাবো আমরা এখানে শ্রেণী মধ্যক দেখাবো, ঠিক আছে। আচ্ছা আগে আমরা এই দুটো লিখে দিই যেগুলো আমাদের এখানে আছে। দেখো শ্রেণীর সীমানাগুলো যেগুলো দেওয়াই আছে, সাজানো আছে, দেখো 25 থেকে 35, আবার 35 শুরু হয়ে গেছে। তাহলে শ্রেণী সীমানায় কিন্তু তৈরি করা আছে, যদি তৈরি না থাকতো তা তৈরি করে নিতে হতো। তো যাই হোক, তো এর আগের ক্লাসে আমি তৈরি করে দিয়েছি,
শ্রেণী সীমানায় সাজানো ছিল না। তো তৈরি করাটা কীভাবে আছে, এই যে হাফ কমাতে হাফ বাড়াতে হয়, আগের ক্লাসগুলো যারা দেখেছো তোমরা বুঝতে পারবে। তো এখানে আমাদের সাজানো আছে, কোনো সমস্যা নাই, একদম দেখে দেখে বসাও শ্রেণী সীমানাগুলো। তবে এখানে আমরা বসাবো, প্রথমটা আছে 25 থেকে 35, পরেরটা আছে 35 থেকে 45, তারপরটা আছে 45 থেকে 55, 45 থেকে 55, পরেরটা আছে 55 থেকে 65, 55 থেকে 65, আর তারপর আছে 65 থেকে 75, 65 থেকে 75। শ্রেণী সীমানাগুলো লিখে ফেললাম। এবার পরিসংখ্যাগুলো দেওয়া আছে, দেখো এখানে 4 আছে, এখানে 10 আছে, এখানে 8 আছে, এখানে 12 আছে, এখানে 6 আছে। এরপরে যেখানে করতে হবে, যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে, শ্রেণী মধ্যক। দেখো শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যককে আমরা বলবো xi। ঠিক আছে, এই ঘরটা আমরা তৈরি করে নেব। এখানে আর একটা ঘর আসবে আমাদের। দেখো শ্রেণী মধ্যকগুলো কিভাবে তৈরি করব। এই যে শ্রেণী সীমানার মধ্যমান, এই যে 25 থেকে 35 আছে, এর মধ্যে কিন্তু 30 পাবা। দেখো মধ্যে পাওয়ার দুটো নিয়ম, 25 থেকে 35-এর মধ্যে কিন্তু 30 মানটাই আছে। বা আরেকভাবে তোমরা করতে পারো, যেভাবে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা হয়, উচ্চ থেকে নিম্ন যোগ করো, মানে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, দেখবা তোমরা 30ই পাবা। এখানে সেটা 30 হয়ে যাবে। তাহলে এখানে মধ্যমানে কত পাবা, 35 থেকে 45-এর মধ্যে 40 পাবা। এটা দেখো 10 করে বাড়ছে, তারপরটা কিন্তু 50 পেয়ে যাবা, তারপরটা 60 পেয়ে যাবা, তারপরটা পেয়ে যাবে কত, তারপরটা পেয়ে যাবা 70। তাই তো, এভাবে কিন্তু মধ্যমানগুলো তোমরা কিন্তু বের করে নিতে পারবা। তাহলে এই মধ্যমান পেয়ে গেছো। এবার এই ঘরে আমরা বের করব fi xi। fi xi বলতে দেখো গুণ আছে, তাহলে আমরা এখানে দেখো fi xi গুলো গুণ করে বসিয়ে দেবো। 30 4-এ গুণ করে 120 পেয়ে যাবা। এবার 40 আর 10-এ গুণ করে এখানে 400 পাবা। 50 8-এ গুণ করো 400 পাবা। আর 60 আর 12, 12 6 72, 720 পেয়ে যাবা। আর 70 6 6 7 42, এখানে 420 পাবা। এবার আমাদের এখানে পরিসংখ্যা, এটা আমরা যোগ করব, মানে এটাকে সামেশন fi, পরিসংখ্যাগুলো যোগফল, সামেশন মানে যোগফল, এটা সবগুলো যোগ করবা, এটা যোগ করে কিন্তু 40 পাবা। যে সংখ্যাগুলো আছে যোগ করে 40 পেয়ে যাবে। এবার এখানে আমরা সামেশন fi xi এটা আমরা বের করে নিব। তো এদেরকে যোগ করব, এদেরকে যোগ করবা, এদেরকে যোগ করে পাবা 2060 পেয়ে যাবা, 2060 পাবা এদের যোগফলটা। ওকে, এবার যে আমাদের গড় মান, যেটা এখানে যে আমাদের বের করতে বলেছে, তথ্যের গড় নির্ণয়। দেখো অতএব গড় সমান সমান যার সূত্রটা, যে সামেশন fi xi বাই সামেশন fi, এই যে আমাদের সূত্র। ওকে, এই সূত্র অ্যাপ্লাই করি আমরা সহজে গড় মানটা বের করে নিতে পারবো। চলো, সামেশন fi xi আছে আমাদের 260, আর সামেশন fi হচ্ছে আমাদের 40, 0 0 কেটে দেবো। তো আমাদের হয়ে গেল 206/4, 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4, 2 একে 2, 0, 2 3 6, তাহলে 103/2, এটা ভাগ করে নাও। 2 5 10, 3 নেমে গেল, 2 একে 2, 1 নামলো, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 2 5 10। দেখো আমাদের যে যৌগিক গড়টা কত পেলাম, 51.5 পেয়ে গেলাম। এই যে আমাদের গড়, যেটা আমাদের গড় মান যেটা বের করতে বলেছিল, দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। খুব সহজে তোমরা এই নিয়মে করে নিতে পারবা। এবার আমি করে দেখাবো তোমাদের 15-এর 2 নাম্বারটা। তো তোমাদের এখানে বলে রাখবো যে 15-এর যে অঙ্কগুলো আছে 1 2 3, তিনটাই অঙ্ক কিন্তু বই থেকেই আছে। তো 15 দাগের অঙ্কগুলো বই থেকে আছে, তবু তোমাদের করাচ্ছি। 15 দাগের অঙ্কগুলো আমরা ছাড়বো না, ঠিক আছে। এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমাদের দেখো দুটো অঙ্ক করতে আসে, যে 4 নম্বর করে থাকে। এখান থেকে যে অঙ্কগুলো শেখাচ্ছি, কত সহজ নিয়ম আছে, তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবা। এই জন্য তোমাদের এই অঙ্কগুলো আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো অনেকের সমস্যা থাকে, তার জন্য সমস্যাগুলো তোমাদের দূর হয়ে যাবে। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। ওকে, আচ্ছা চলো আমরা 15-এর 2 নম্বর দেখো, আমাদের এখানে মধ্যমা বের করতে বলেছে, এই তথ্যের মধ্যমা। লক্ষ্য করো এখানে শ্রেণী সীমা, দেখো এখানে 1 থেকে 5, আবার কিন্তু 6 হয়েছে, 5টা ফিরে আসেনি, তাহলে শ্রেণী সীমানায় কিন্তু তৈরি নাই।
তা শ্রেণীর সীমাগুলোকে শ্রেণীর সীমানায় তৈরি করে নিতে হবে। দেখো নামটা শ্রেণীর সীমা দিয়েছে, আগেরটা দেখো শ্রেণীর সীমানা দিয়েছিল, মানে এখানে 25 থেকে 35 আবার 35টা ফিরে এসেছে, এখানে তো সেরকম হয়নি কিন্তু, তার জন্য এখানে শ্রেণীর সীমা বলেছি। তাহলে এই শ্রেণীর সীমাগুলোকে প্রথমে আমাদের শ্রেণীর সীমানায় তৈরি করে নিতে হবে। দেখো তোমাদের আমি দেখাবো এখন কিভাবে তৈরি করতে হয়। তার আগে তো আমাদের যে ছকটা সাজাতে হবে, 15-এর 2 নাম্বার, এখানে কিন্তু মধ্যমা নির্ণয় করতে বলেছে। দেখো মধ্যমা নির্ণয় আমরা কিভাবে করব। পরিসংখ্যা বিভাজন যেটা ছক, সেটা আমরা লিখব পরিসংখ্যা বিভাজন ছক। তো ছকটা এইভাবে তৈরি করতে হবে, এখানে তোমাদের যেভাবে দেখালাম এভাবে করে তোমরা ঘর তৈরি করে নিবা। এভাবে করে ঘর তৈরি করে নাও। কটা ঘর করতে হবে দেখো, 1 2 3 4 5 6 7, আর একটা বেশি করব 8, 8টা ঘর তৈরি করো। 2 3 4 5 6 7, দেখো আরেকটা করে নিই আমি। এই যে আমরা 8টা ঘর তৈরি করে নিলাম। প্রথমে যেটা বললাম যে যে শ্রেণী সীমা আছে, শ্রেণী সীমানা তৈরি করবো, তো আমরা এখানে শ্রেণী সীমানা লিখব। ওকে, শ্রেণী সীমাগুলো লিখছি না। তাহলে এখানে চলো আমরা লিখি, শ্রেণী সীমানা আমি একবারে লিখে দিচ্ছি, শ্রেণী সীমানা। ওকে, এই যে আমাদের শ্রেণী সীমানা। চলো শ্রেণী সীমানাগুলো তৈরি করে দিচ্ছি কি করে। এই যে 1 থেকে 5 আছে, মানে নিম্নমান যে 1 আছে, 1 থেকে হাফ কমাবা, আর উচ্চমান যে 5 আছে এখানে হাফ যোগ করবা। তাহলে এখানে হাফ কমালে এটা কিন্তু 0.5 পেয়ে যাবা। থেকে এবার 5 থেকে হাফ বাড়াও, মানে এটা 5 পয়েন্ট মানে 5.5, 5.5 পাবা। এভাবে হাফ কমাও হাফ বাড়াও প্রত্যেকটা থেকে। 6 থেকে হাফ কমালে কত হবে, মানে 6 থেকে হাফ কমালে 5.5, 5.5, মানে এটা ফিরে পাবা এখানে। তো এই যে 5.5 আর 10 আছে, তাহলে এখানে 10.5, এভাবে প্রত্যেকটা করে নাও। তারপরে 11, তো এখানে দেখো এটা আবার চলে আসবে, এই যে 10.5 আর 15.5, আবার 15.5টা আবার এখানে ফিরে আসবে। দেখো শ্রেণী সীমানায় তৈরি হয়ে যাচ্ছে। আর এদিকে আছে আমাদের কত, 20.5, আবার 20.5টা এখানে চলে আসবে। তারপরে এটা চলে আসবে 25.5, আবার 25.5টা এখানে নিয়ে চলে এসো। আর এখানে আসবে 30.5, তাই তো। এই দেখো 25 থেকে 30, 30 এই যে 26টা 25.5, এটা 30.5, আবার এটা 30.5টা এখানে চলে আসবে। তারপর শেষে আছে 35, 35.5 হয়ে যাবে আমাদের। দেখো শ্রেণী সীমানায় কিন্তু আমরা তৈরি করে নিলাম। পরের ঘরটা, এখানে আমরা পরিসংখ্যা তৈরি করব। এখানে লিখবো আমরা পরিসংখ্যা। পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দেব। পরিসংখ্যা প্রথমে দেখো কে আছে, 2 আছে, 2 3 এগুলো দেখে দেখে বসিয়ে দাও। 3 6 7 5 আছে, 4 আছে, 4-এর পর 3 আছে, আমরা 3 বসিয়ে দেব। এবার আমাদের এই ঘরটা দেখো, এখানে আমাদের কি হবে দেখো, মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে হবে। দেখো এখানে আমরা লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে তৈরি করব। প্রথমে 2 ছিল, 2 বসিয়ে দাও। তারপরে দেখো, তারপরে এখানে এই যে 2, এদিকে 2 আছে আর 3 আছে, তাহলে এই যে 2 আর 3 যোগ করে কত পাবো, 5। তারপরে এটা কিন্তু পরিসংখ্যাটা 5 পেয়ে যাবে, কি বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে পেলাম 5, এই যে 5 আর 5-এর সঙ্গে এটা যোগ করে নিব, কোথায় যাবে আমাদের 11। আবার এখানে 11 বসাও, 11-এর সঙ্গে আবার 7 যোগ করো, তাহলে এটা যাবে আমাদের 18। আবার 18 এখানে বসিয়ে দাও, 18-এর সঙ্গে এবার 5 যোগ করো, যে 18 আর 5, 18 5 যোগ করে তোমরা পেয়ে যাবে 23। আবার 23টা এখানে নিয়ে এসো, 23-এর সঙ্গে 4 যোগ করবা,
তো 23 আর 4 যোগ করে তোমার পেয়ে যাবে 27। আবার 27টা এখানে নিয়ে চলে এসো, এই যে আমাদের 27, 27-এর সঙ্গে 3 যোগ করবা, 27 3 যোগ করে পেয়ে যাবা 30। এই 30টাকে তোমরা n বলবা, এটা হচ্ছে আমাদের n। ওকে, এবার আমাদের এখানে তোমাদের লিখতে হবে, দেখো এখানে লিখবো যে এখানে আমাদের কি কি মান দরকার। এখানে আমাদের n যেটা আমরা 30 পেয়ে গেছি, এই মানটা দরকার। মানে তোমাদের যে যে মানগুলো দরকার, আমি আগে সূত্রটা লিখি। দেখুন, মধ্যমা পাওয়ার যে সূত্রটা, নির্ণীয় মধ্যমা। তো নির্ণয় মধ্যমা পাওয়ার সূত্রটা হবে এটা, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। l n তো পেয়ে গেছি, cf আর f আর h এদের পরিচয় কি? চলো এখানে আমি লিখছি যে lটা হবে, দেখো lটা হবে, দেখো এখানে এই যে মধ্যমান, মধ্য শ্রেণী কোনটা হবে, দেখো এখানে মধ্য শ্রেণী হবে, দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা আছে, 7 আছে না? তাহলে যে 7 যে পরিসংখ্যাটা আছে, তাহলে 7 পরিসংখ্যার যে আমাদের শ্রেণীটা আছে, সেই শ্রেণীর নিম্নমানটা নিবা, তাই তো? নিম্নমানটাকে তোমরা এল নিবা 15.5। তাহলে এটা তোমরা লিখবা 15.5। আবার বলি এল এর পরিচয় কি? দেখো পরিসংখ্যার যে সবচেয়ে বড় যে পরিসংখ্যা মানটা আছে, সর্বোচ্চ পরিসংখ্যা, তার যে শ্রেণীটা পাবা, শ্রেণী সীমানাটা, সেই শ্রেণীর যে নিম্নমানটাই হবে আমাদের এল। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমাদের এল মান, এটা হচ্ছে এল সমান সমান। ওকে, তাহলে এল পেয়ে গেলাম। এবার আমরা সিএফ দেখাবো। দেখো সিএফটা আমাদের কি, সিএফটা লক্ষ্য করো, এই যে সিএফটা পাওয়ার জন্য আমাদের দেখো সবচেয়ে সর্বোচ্চ পরিসংখ্যাটাকে দেখবা, এই যে এটাকে, এটা থেকে কাজ হবে। সর্বোচ্চ পরিসংখ্যার যেটা আমরা পেয়েছি, দেখো এই যে কর্মযোগী পরিসংখ্যা কত পেয়েছি, 18 পেয়েছি না? তাহলে এখানে দেখো এই যে 18-র যে আগের কর্মযোগী পরিসংখ্যাটা যেটা হবে, আগেরটা, ঠিক আছে, 18-এর আগের কর্মযোগী পরিসংখ্যাটাই হবে আমাদের সিএফ। তাহলে এখানে সিএফটা কত হবে, আমাদের 11 হবে। এবার আমরা এখানে এই যে এফ আছে, এই এফটা আমরা বলবো যে এফটা কি। এফটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা যেটা আমরা নিয়েছি, এই যে পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসংখ্যা, সেটা হবে আমাদের 7। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্য তোমরা এই যে যেটা আমরা শ্রেণীটা পেয়েছি, এই যে শ্রেণী দৈর্ঘ্য উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, এটা কিন্তু 5 পাবা। তাহলে এখানে হচ্ছে আমাদের এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, যেটা আমরা 5 পেয়ে যাবো। তাহলে এই মানগুলো দেখো আমাদের কিন্তু আগে বের করে নিতে হবে এখান থেকে, যেটা আমরা বলে দিলাম, এইভাবে মানগুলো বের করে চলো মানগুলো বসিয়ে দাও। এখানে আমাদের 15.5, আর এন হচ্ছে আমাদের 30/2, আর সি পেয়েছি 11, আর এ পেয়েছি আমরা 7, আর এইচটা পেয়েছি 5। সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে 15.5 প্লাস, আচ্ছা এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 15 মাইনাস 11, ঠিক হচ্ছে আমাদের 7, 5, 15.5। আচ্ছা 15 থেকে 11 এটা বিয়োগ করলে এটা পেয়ে যাবে 4 গুণিত 5, 15.5। আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো 5 4-এ আমাদের কত হবে, 5 4-এ 20, এটা হবে আমাদের 7। তাহলে 15.5। এবারে যে 20-কে 7 দিয়ে তোমরা ভাগ করবা, এটা যদি ভাগ করো এটা পাবা 2.857 এভাবে কিন্তু ভাগটা যাবে, ভাগ জানো 15.5। এবার আমরা এখানে 2 দশমিক আসন্ন মান অব্দি নিয়ে নিচ্ছি, হ্যাঁ দশমিক পর দুটো সংখ্যা নিব। তাহলে 8টা বসিয়ে দেবো, যে 5টা কিন্তু 6 হয়ে যাবে, যেহেতু 7 আছে 5-এর চেয়ে বড়, তাহলে 1 যোগ করে নিবা। এভাবে আসন্ন মান তোমরা বের করতে শিখেছো। আচ্ছা এবার এই দুজনকে যোগ করব, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 18.36 পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু আমরা আসন্ন মানে করেছি, এখানে তোমরা প্রায় লিখে দিবা, আর এখানেও তোমরা প্রায় বসিয়ে দিবা, প্রায়। তাহলে এই যে নির্ণয়ের মধ্যমা যেটা আমাদের বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমরা খুব সহজে কিন্তু মধ্যমা বের করে নিয়েছি। খুব ভালো এইসব অঙ্কগুলো, ঠিক আছে। তোমাদের কিন্তু এই জিনিসগুলো বের করতে হবে, যেটা এন এখানে দিয়েছি। আচ্ছা এল যেটা বলে দিয়েছি এটা এল, আর এখানে সিএফ যেটা আমরা এটাকে সিএফ বললাম, এখানে আমি সিএফটা বসিয়ে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। আর এফ এটা হচ্ছে আমাদের এফ, সর্বোচ্চ পরিসংখ্যাটা এফ। আর এইচ হচ্ছে আমাদের এই শ্রেণীর, এই শ্রেণীর হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা, উচ্চ থেকে নিম্ন বিয়োগ। শ্রেণী দৈর্ঘ্য তোমরা সব জায়গায় একই পাবা। ওকে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। তাহলে আমরা পনেরোর 2 নম্বরটা করে নিলাম, এবার পনেরোর 3 নম্বরটা করাবো। চলো
দেখো 15-3 প্রশ্নটা আমাদের কি বের করতে বলেছে এখানে। এখানে আমাদের জানতে চেয়েছে, দেখো একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান এখান থেকে বের করতে বলেছে। এবার সংখ্যাগুরু মান কি করে বের করব দেখো। তো এখানে আমরা করব 15-3 নাম্বারটা। এখানে পরিসংখ্যা বিভাজন ছক করার একদম প্রয়োজন নাই, কারণ দেখো যে শ্রেণীগুলো মানে শ্রেণীর সীমানায় তৈরি করা আছে 16 থেকে 18, আবার 18 চলে এসেছে, তাহলে কোনো কিছু করার প্রয়োজন নাই। আমরা একবারে আমরা সূত্রে চলে আসবো। আমাদের যে নির্ণীয় সংখ্যাগুরু মানে যে সূত্রটা, আমরা এখানে সূত্রটা আমরা লিখছি, দেখো নির্ণীয় সংখ্যাগুরু মান। নির্ণীয় সংখ্যাগুরু মানের সূত্রটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, আর এখানে ইন্টু এইচ। এই হচ্ছে সংখ্যাগুরু মানের সূত্র। এখন আমাদের L, f1, f0 এদের পরিচয় জানতে হবে। দেখো এদের পরিচয় জানার জন্য আমাদের আগে দেখো সর্বোচ্চ পরিসংখ্যা কে আছে, আমাদের আছে দেখো 75। তাহলে এখানে যে আমাদের হবে যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা হবে সেটা কোনটা হবে, সেটা হবে 18 থেকে এই যে 20। মানে সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা সেটাই হবে আমাদের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। ঠিক আছে, এটা তোমরা লিখে নিবা ভাষাটা, যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো এটা। এবার এখান থেকে দেখো আমরা বের করব, আমরা এল বের করব। দেখো এলটা আমাদের কি, দেখো এলটা আমাদের জানার জন্য এখানে লক্ষ্য করো, দেখো এল হবে এই যে শ্রেণীটা আছে, এই শ্রেণীর যে নিম্নমানটা আছে 18, এই 18টা হবে এল। এল সমান সমান আমরা লিখবো 18। ওকে, আর f1, দেখো এখানে f1 যেটা মান হবে, f1টা হবে আমাদের সর্বোচ্চ পরিসংখ্যা যেটা, এটা হচ্ছে আমাদের f1, এটা f1 আমাদের। তো এখানে বলে দিই f1টা আমাদের এখানে সর্বোচ্চ পরিসংখ্যা 75 আছে f1। আচ্ছা f0, দেখো f0 আমরা কোনটাকে ধরবো, এখানে f0টা হবে আমাদের এই যে সর্বোচ্চ পরিসংখ্যা আছে, সর্বোচ্চ পরিসংখ্যার আগের পরিসংখ্যাটাকে f0 ধরবা, এটা হচ্ছে আমাদের f0। মানে এই মানটা হচ্ছে আমাদের f0, এটা হচ্ছে f1 75টা। আর এটা আবার এখানে আছে আমাদের f2 আছে, f2 সর্বোচ্চ পরিসংখ্যার পরের যে পরিসংখ্যাটা এটা হচ্ছে আমাদের f2। তো f2 হচ্ছে আমাদের এখানে কত 38, তাহলে এখানে আমরা লিখে দেবো 38। এবার হচ্ছে শেষে এইচ। এইচ হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, যেটা উচ্চ থেকে নিম্ন বিয়োগ, দেখো 2 করে পাবা, তাহলে এইচ এর মানটা কিন্তু 2। তবে এই মানগুলো কিন্তু আমাদের বের করে নিতে হবে, তারপর আমরা এখানে পুট করে দেবো। চলো এল হচ্ছে আমাদের কত, এল হচ্ছে আমাদের 20, তাহলে এল এর জায়গায় আমরা, আচ্ছা একটু আমরা ভুল করে দিয়েছি এখানে, তাই না, এই যে এখানে এটা উচ্চ মানটা আমরা নিয়ে নিয়েছি, সরি এখানে উচ্চ মানটা হবে না, এটা হবে কিন্তু আমাদের নিম্ন মানটা হবে। ওকে, তাহলে এখানে তোমরা এল এর জায়গায় 20 না 18 বসাবা, একটু আমাদের এটা ভুল হয়ে গেছে, এটাকে তোমরা একটু ঠিক করে নিও। তাহলে এলটা হবে আমাদের সেই শ্রেণীর, তাই না, যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীর যে নিম্ন মানটাকে আমরা এল ধরবো। তো এখানে 20 হবে না, এটা হবে আমাদের 18 হবে এটা। আচ্ছা f1, আচ্ছা f1টা দেখো এখানে f1টা আমরা এই যে 75 পেয়েছি, এখানে 75 বসাবা। আর এই যে আমাদের f0 আছে যেটা, ওকে, তাহলে এখানে f0টা আমাদের, এখানে দেখো f0 আমাদের দেওয়া আছে, এটা 45, আর এটা হচ্ছে 2f1। f1 দেখো আমরা পেয়েছি f1 কত, আচ্ছা f1টা আমরা 75 সর্বোচ্চ পরিসংখ্যা, f0 হচ্ছে 45, আর f2 হচ্ছে আমাদের 38, আর এইচটা হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমরা সরল করে নেব। আচ্ছা তাহলে এখানে যদি আমরা সরল করি, দেখো এই সরলটা আমাদের কত আসবে লক্ষ্য করো। চলো 75 থেকে 45 বিয়োগ করবা, 75 থেকে 45 বিয়োগ করে এটা 30 পেয়ে যাবা। আর এখানে 75 দিয়ে গুণ করে এটা 150 পাবা, এটা হবে 150 আমাদের। আর -45 -38 যোগ করে এটা -83 পেয়ে যাবা, ইন্টু 2। তাহলে এখানে 18, আচ্ছা এখানে 30 দিয়ে গুণ করে এটা 60 পেয়ে যাবা, আর এটা যদি বিয়োগ করে এটা পেয়ে যাবা 67 পেয়ে যাবা। 18 প্লাস, আচ্ছা 60কে 67 দিয়ে ভাগ করবা, এটা 0.9 পেয়ে যাবা।
তাহলে এখানে 18.9। আচ্ছা, এখানে কিন্তু আমরা আসন্ন মানে নিয়েছি, এখানে প্রায় দিয়ে লিখবো। এটা হয়ে যাবে আমাদের প্রায় দিয়ে মানটা। ঠিক আছে, এই যে নির্ণয় সংখ্যাগুরু মান হবে 18.9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো আমাদের হয়ে গেছে, প্রত্যেকটা অঙ্ক গুছিয়ে করে দিয়েছে তোমাদের। কোনো জায়গায় যদি সমস্যা হয়, কোনো জায়গায় যদি ডাউট মনে হয়, কোনো কিছু যদি প্রবলেম হয়, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে। তোমরা সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা। ঠিক আছে, পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।